তিনি আবু তোহার কত নম্বর স্ত্রী জানেন? 5 নাম্বার স্ত্রী। হাদিসে তো 4টা জায়েজ আছে, বেটা আরেকটা কই পাইলো? যখন বাড়ি যেতে বলি তখনই আমার মনে হয় একেবারে অবস্থা খারাপ হয়েছে। আমার সাথে এগুলো করার তো দরকার ছিল না, অবৈধভাবে বা অবৈধ আমার বাচ্চা নষ্ট করছে, আমার শরীরের উপর প্রেশার গেছে। আবু তোহা আদনান এটা কিরকম কাজ করলেন ভাই? অবৈধ সম্পর্ক করে একটা বাচ্চাকে নষ্ট করছে। গায়ে হাত তুলে আমার বিয়ের যখন 15 দিনও যায় না তখন। বিয়ের পর 15 দিনের মাথায় বউয়ের গায়ে হাত, এটা কি ধারণা? সব আমার বিয়ের যখন 1 মাস হইলো উনি একবার আমার গায়ে হাত মানে প্রচন্ড লেভেলের গায়ে হাত তোলে। তার একদিন বাদে আমি অসুস্থ হয়ে পড়ি। আবু তোহা আদনান এটা কিরকম কাজ করলো? বিয়ে করতে মাত্র 1 মাস হয়েছে, তাতে বউকে পিটিয়ে একদম অসুস্থ করে ফেলেছে ভাই। এটা কি সম্ভব? আমাদেরকে হেদায়েত করে আর নিজের বউয়ের উপর এরকম অত্যাচার গুলো করে কেন করে ভাই? দয়া করে ভিডিওটি দেখে যাবেন, দেখে গেলে আপনি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গায়ে হাত আবার হাত তোলে, আমার কাজ হয় না, এই জন্য আমি কোনো কাজ করতে পারি না গুছায়। মানে কয় না 19-23 হইলে গায়ে হাত তোলা। ভাই আপনি বলেন যে কোনো মানুষ কি 5 নিশানা বা 5টা হাত বা 5টা জিনিস কমপ্লিট ভাবে কোনো মেয়ে বা কোনো ছেলে একের ভিতরে সব বই পাওয়া যায়? এদিক ওদিক ভুল হবে। আমি তো একের ভিতরে কোনো লাইব্রেরি বই না যে আমার একের মতো সব পাওয়া যাইব। তো কোন হইলে উনি হাত তোলে। আবু আদনানকে বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো বুঝতেছি না। অবশ্যই সে বুদ্ধিমান, তবে এই ধরনের বোকামি কাজ কেন করলো ওইটাও আমার বুঝে আসে না। কারণ এই মহিলাটার আগে আরো 2টা বিয়ে হয়েছে। যদি এই মহিলাটা এতই ভালো হইতো তাহলে আগে আরো 2টা স্বামী সংসার করতে পারে নাই কেন? শেষমেশ আসছে আবু আদনান, সে দয়া কইরা মায়া কইরা তাকে বিয়ে কইরা। আবু তোহার যে স্ত্রী যে এখন এত প্রতিবাদ করছে, তিনি আবু তোহার কত নম্বর স্ত্রী জানেন? 5 নাম্বার স্ত্রী। যখন বাড়ি যেতে বলি তখনই আমার মনে হয় একেবারে অবস্থা খারাপ হয়েছে। ওইখানে তার বড় স্ত্রী আছে, বাচ্চা হয়েছে। আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছে, কিন্তু ওইখানে যায় সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে। অথচ আমি এখানে জানিও না যে সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করছে। না, আপনি তো হাদিস জানেন, আপনাকে তো জানানোর দরকারও না। তারপর আছে যে বৌদি থেকে পরামর্শ করো, যেহেতু তোমার বুড়া মা। পরামর্শ আর অনুমতি দুই জিনিস। পরামর্শ চাইলে করবো না, তার চাইলে না বুড়া তো করবো। জানে যে সে একাধিক বিবাহ করবে, এমন তো না যে জানাইলে তার বুড়া তাকে ছেড়ে চলে যাবে। আপনার এখন এত লাগবে কেন? আপনি তো নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন। না, সে তো আমাকে কথা দিয়ে গেছিল কি? যে সে সব ঠিক করে নিবে। সেটা না, আপনি এখন সে যদি 100টাও বিয়ে করে আপনার তো কিছু যায় আসে না, কারণ না, আপনি যায় নিজেই আসে তো না। একাধিক বিয়ের জেনে হ্যাঁ, আসছেন। কিন্তু সে বিয়ে করো, কিন্তু সে তো আমাকে কথা দিয়ে গেছে এবং তার 4টা কমপ্লিট হয়ে গেছিল আর এখন আমাকে নিয়ে ঝামেলা হয়েছে। তার মানে সে আরেকটাই করতে পারবে বিয়ে। এখন তার তোমাকে বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা মেয়েকে বিয়ে করতেছি, তুমি তোমার রাস্তা দেখো। বা আমার সাথে এগুলো করার তো দরকার ছিল না, অবৈধভাবে বা অবৈধ আমার বাচ্চাও নষ্ট করছে, আমার শরীরের উপর প্রেশার গেছে, এগুলো তো তার দরকার ছিল না। তারপরে আমাকে তার যে আগের বুড়া চলে যায়, আগের ওনাদের সাথে আমার কথা হয়। তারপর ওনাদের থেকে সব শুনলাম। তখন আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। আমার বাপের বাড়ি যে চলে গেলাম, আমার বাপের বাড়ির ফ্যামিলি তো কিন্তু কেউ আশেপাশে কেউ জানা হয় না যে আমি এটা করছি বা এ কারণে হাইছি বা আবার সাইরা দিব। মানে ফ্যামিলিতে কত কেউ জানা হয় নাই। স্বাভাবিক। মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি যারা আছে, আমার শাশুড়ি, আমার বাপের বাড়ির ফ্যামিলি 2 পাশেই আমার খালা শাশুড়ি বাড়ি, খালা শাশুড়ি। বুঝলাম, এই কাণ্ড বুঝলাম। আপনি আমাকে ওই প্রশ্ন তো দেয়, তখনও কি আবার সেম কাণ্ড হয় যে আপনাকে সবাই পাগল বলে? জি। আপনার গায়ে হাত তুলে কবে থেকে সে? গায়ে হাত তুলে আমার বিয়ের যখন 15 দিনও যায় না তখন। কেমনে? কেন? আমার বিয়ে হওয়ার অল্প বয়সে তখন আমি মানে কাজ টাজ তেমন কিছু জানতাম না। তো উনি খুঁজছিল বাদ, তো বাদ বাইরে দিতে গিয়ে মানে আমি সোফার মধ্যে দিচ্ছি, তো সোফার এই পাশেরতে মোবাইল পড়ে গেছে। মোবাইলটা পড়ছে মানে নিচে পড়ছে, তখন তরকারি উল্টায় গেছে, তরকারির সাথে পড়ে গেছে। তখন মানে এই সব একটা বিষয় নিয়ে গায়ে হাত তোলা। তখন গায়ে হাত তোলার পরে আমি আমার ফ্যামিলিকে বলি, তখন তো ব্যথা বুঝতাম না। আমার মা আর বলতাম, মা বলতো যে স্বামীর সংসার করতে অনেক কষ্টই, কিছু হইব না, কইরা যা। তখন এটা বলছে। আর 15 দিনের মাথায় গায়ে হাত তোলা শুরু করলো? জি। তখনও হাতের মেহেদি রয়ে গেছে, তার আগে শুরু হয়ে গেল দাগ। জি। আপনি প্রতিবাদ করেন নাই তারে কেন? আমি বুঝতাম না, বললাম তো আমি বুঝতাম না। যখন আমার বিয়ে দেওয়া হয় তখন আমি বুঝতাম না। আমার 14 বছর বিয়ে দেওয়া হয়। 14 বছরে বিয়ে হয়েছে আপনার? জি। কেন? মানে এত আগে আগে কেন দেয়া হইলো? আমাদের বাসার এলাকা যেটা মহল্লা বলে, ওই এলাকার মহল মধ্যে মানে অল্প বয়সী মেয়েকে বিয়ে দেওয়া হয়। কোন জায়গা এটা? কোন জেলায়? ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের ওদিকে? নদীর ওই পার। আচ্ছা আচ্ছা, ওকে। পড়ালেখাটাও তার মানে শেষ করতে পারেননি আপনি? জি না।
আমি পড়াশোনা 8 পাস। তারপর আর পড়তে পারেন নাই? না না, বিয়ে দেওয়া হয়েছে তখন তো আর পড়াশোনা করতে দিব না। ওকে, তারপর? যখন গায়ে ফার্স্ট হাত তোলা হয় তখন আমি ফ্যামিলিরে বলি, তো ফ্যামিলি বললো এই কথা যে মানাই নেই। তো ব্যাস চলে গেল। আমি আমার শাশুড়ি বলি, শাশুড়ি বললে কি শাশুড়ি ছেলে তুমি, উনি কইসুন ইয়া দোষ করছে বিদে তো গায়ে হাত তুলছে। হুম। আচ্ছা শেষ সাপোজ গাছ হতো। মানে তারপরে তো মানে উনির সাথে যদি আমি সত্যি কথা বলতে আমি কোনো কাজ করতে জানতাম না, বা আমি একটা পরিবেশে গেছি, আমি আমার বাপের বাড়ি ফ্যামিলিতে থাকছি একরকম, আরেক ফ্যামিলিতে গেছি অন্যরকম। তো যখন এই বাসাতে আইলাম, মানে ঘর ঝাড়ু, থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, মানে আমি কোনো কিছু জানতাম না। তখন আমার কাজ হইতো না, না হইলে আমার শাশুড়ি মানে বাপ মাতে লাগালাগালি করতো, আচ্ছা, আর স্বামী গায়ে হাত তুলতো। মানে গায়ে হাত তোলাটা তখন রেগুলার হয়ে গেল? 1 দিন 2 দিন পর পরই আচ্ছা। মানে অত্যাচারটা বাড়ায় দিল। আমি যখন কাজ জানতাম না, তো সবাই তো কাজ বাপের বাড়িতে শিখে আসে না, শ্বশুর বাড়িতে শিখে। তখন আমার বিয়ের যখন 1 মাস হইল, উনি একবার আমার গায়ে হাত মানে প্রচন্ড লেভেলে গায়ে হাত তোলে। তার 1 দিন বাদে আমি অসুস্থ হয়ে পড়ি, অনেক জ্বর। উনি আমার ডাক্তার কাছে নেওয়া যায় না, মানে ওনার কর্তব্য এতটুকু, এক বিছানা থাকলে কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না। মানে এটা উনি বলতেন? না, আমি বলি এক বিছানা থাকলে স্বামী স্ত্রী হওয়া যায় না, একটা স্ত্রীর প্রতি কর্তব্য আছে। অবশ্যই। অসুস্থ হওয়ার পরে 2 দিন ওনাদের বাসায় আসছিলাম। তখন উনি কোনো ডাক্তার বা কোনো ওষুধ বা কোনো কিছু আইনা দেয় না। তখন আমি আমার মারে ফোন দিই, আমার তখন মোবাইল আমার হাতে দেয় নাই। মোবাইল হাতে দিলে আমি হয়তো বা প্রেম করে অন্য ছেলেদের যদি জায়গা, এই জন্য ফোন আমার হাতে দেওয়া হয়। তখন আমার বাপের বাড়ি চলে যায়, আমার আব্বু আম্মু আয় নিতে, আমি তাদের বাসায় যাই। যাওয়ার 1 মাস আমি হসপিটাল ভর্তি দিয়েছিলাম। এই যে আপনি গেলেন, আপনার মা বাবা দেখলো না যে আপনি অসুস্থ? অসুস্থ বিদায় তো নিতে এসে আমার তো ওরা যে ডাক্তার মারছে, দেখাইতেছে না। ওরা যে মারছে সেটা না, আপনি ওইটা বলেন বলি নাই? না, না, আমি ওইটা মারে বলি নাই। কেন? বলছি মানে এমনি তো জ্বর আইছে, টাইফয়েড হয়ে গেছে জ্বরে। বলি নাই কেন যে ফার্স্ট যখন গায়ে হাত তুললো একটা সামান্য একটা বিষয় নিয়ে, তখনই বলছি। তখন কি বলছিল যে মানাই নেই, তখন এই মার আবার দ্বিতীয়বার কেমনে কই, এই জন্য বলি নাই। তো বলি না বিদায় যখন 1 মাস হসপিটাল থাকলাম, থাকার পরে মানে আমি যে হসপিটাল আসছিলাম, আমার শ্বশুর বাড়িতে মানুষ তো একজন দেখতে বা একটা ফোন দিব, ফোন পর্যন্ত দিয়ে আমার বাপের মানে শ্বশুর বাড়িতে কেউ খোঁজ খবর নেয় নাই। মানে একদম লাস্ট ডেট হচ্ছে মরার অবস্থা। সুস্থ হওয়ার পরে 10-15 দিন চলে গেল, আর মানে আমার শ্বশুর বাড়িতে আমার দাদারে বিয়ে করা হইলো। তখন আমার কোনো খোঁজ খবর নাই। তো সুস্থ হইলাম, হওয়ার সপ্তাহখানিক পরেই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আসে আমার নিতে। আমার নিতে হ্যাঁ, আমার মাই দেয় না প্রথম, যে আমার মাই অসুস্থ ছিল, আপনারা কি লেগে নিতে হইবেন। এতদিন তো ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেই বা কিছুই নেই। তাই চাই একটা কথা কাটাকাটি হয়েছে আমার ফ্যামিলি আর শ্বশুর বাড়িতে ফ্যামিলিতে। তো কথা কাটাকাটির পরে আমার হাজবেন্ড আসে, তার 1-2 দিন পরে আমার হাজবেন্ড আসে, আয়সা বলে যে আমারে দিতে। আমার আম্মু দিয়ে দিচ্ছে। আমার আম্মু দিয়ে দেওয়ার পরে মানে আমি তো শ্বশুর বাড়িতে নতুন করে গেলাম। তখনও তো কিন্তু ভাই আমি নতুন বই, বিয়ের 1 মাস যেহেতু হয়েছে, মানে আমি যে অসুস্থ আছিলাম, কোনো ফোন নাই, খোঁজ খবর নাই। আমার আম্মু চাইছিল যে একটা কোনো কিছু বিচার বা একটা কোনো কিছু করে দিতে, কই করলো না তো। মানে ওই বাসায় যাওয়ার 1 সপ্তাহ পরে আমার গায়ে আবার হাত তোলে। আমার কাজ হয় না, এই জন্য আমি কোনো কাজ করতে পারি না গুছায়। মানে কয় না 19-20 হইলে গায়ে হাত তোলা। ভাই আপনি বলেন যে কোনো মানুষ কি 5 নিশানা বা 5টা হাত বা 5টা জিনিস কমপ্লিট ভাবে কোনো মেয়ে বা কোনো ছেলে একের ভিতরে সব বই পাওয়া যায়? এদিক ওদিক ভুল হবে। এই আমি তো একের ভিতরে কোনো লাইব্রেরি বই না যে আমার একের মতো সব পাওয়া যাইব। তো কোন হইলে উনি হাত তোলে। তো যাই হোক আমার ফ্যামিলির তখন আবার বলছিলাম, মানে একে অনেকবার আমার মা, আমার আব্বু, আমার চাচারা আসছে, আমি সবারই বলছি। বা আমার যখন বিয়ে দেওয়া হয় তখন
আমার যে খালার আছে ওনারা রাজি না বিয়ে দিব। হুম। কেন আমার হাজবেন্ডের আগের একটা বিয়ে হয়েছে, আমার বয়স তখন 14, ওনার বয়স 30। এত ডিফারেন্সে কেন বিয়ে দিল? দিছে বাপ্পার পছন্দ হয়েছে এর জন্য দিছে। বাপ কি অনেক গরিব ছিল আপনার? না। তো মনে হচ্ছে যে গলার কাঁটা যেভাবে ফেলে দেয় সেভাবে করছে জি। আপনার। আপনার বিরুদ্ধে আপনার হাজবেন্ডের অভিযোগ কি একটাই যে কাজ করতে পারেন না? জি। উনি কেমন লোক ছিলেন? আর বাদ বাকি সময় আপনার সঙ্গে ভালোবাসা হয়েছে কিনা তার কখনো? আমাদের বিয়ে রানিং 8 বছর চলতেছে। ওনার সাথে আমার যে ভালোবাসা একটা বনি আছে, আমি মনে করি যে ওনার সাথে আমার কোনো ভালোবাসা বনি নাই। না উনি আমার চায় না আমি ওনারা চাই। মনে মনে না মিললে কখনো সংসার মিলে না। আর উনির সাথে বিষয় হইলে এখন তো মেয়ে হয়েছে, গায়ে হাত তুলে তো তুলে এখন বলে, মানে মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার আগে বলে নেই। কোনো এলে বলে তুই জায়গা তালাক দিয়ে দে, তা না করছে কেটা, মানে কোনো হইলে মানে এটা। এখন তো কাজকর্ম আপনি পারেন অনেক আগের থেকে গোছানো, জি জি। এখন অসুবিধা কি তার? মানে এখন কি অভিযোগে আপনার গায়ে হাত তুলবে? রান্না মজা না। তার মানে কি সে সম্ভব আপনার নিতেই পারে না? জি, মানে উনি, আমি মানে ওনার সাথে যেহেতু মৃত অবস্থা থাকতেছে, আমার যতটুকু আমার অন্তরেতে বলি উনি আমার কোনো দিক দিয়ে পছন্দ করে না। হাদিসে যেখানে বলা হয়েছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, সেখানে একটা পুরুষ 5টা বিয়ে করেছিল, সে হলো আবু তোহান আদনান। তবে দেখুন, একটা বউকে তিনি রাখতে পারেননি নিজের ঘর সংসারে, প্রত্যেকটা বউকে ব্যাঘ্র পরিমাণ পেটনি দিয়ে সব কটাকে বাড়ি ছড়া করেছিল। লাস্টে যে বউটা ছিল সেটাকে যখন বাড়ি ছড়া হয়েছিল পেটনি দেওয়ার পর, দেখুন মানুষ যারা বলে যে এটা করা যাবে না এটা করা যাবে না, তারা কিন্তু কোনো বিষয়গুলো মানার চেষ্টা করে না। আমাদেরকে জ্ঞান দেয় 4টার উপর বিয়ে করা জায়েজ নাই হাদিসে, তিনি বিয়ে করেছিলেন 5টা। এটা কিভাবে সম্ভব হয় ভাই? তাই আমি বলি, এরকম বক্তাদের ওয়াজ শোনার থেকে না শোনা আমার মনে হয় ভালো। এদের হাত থেকে দূরে থাকুন, ঠিক আছে? এরা যে বক্তব্যগুলো দেয়, যেভাবে কথাগুলো বলে, তিনি নিজের বাড়ি সামলাতে পারে না, অন্যকে আর জ্ঞান দিতে আসে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো কথা বাড়াচ্ছি না, এখানে ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীর সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।